আমরা এখন দেখব জীববৈচিত্র্য। জীববৈচিত্র্য কি জিনিস? ধরা যাক তুমিও একটা মানুষ, তোমার আপন ভাই সেও একটা মানুষ, কিন্তু দুজনের চেহারার পার্থক্য আছে কিনা? তোমার বাবা কিংবা তোমার মা তোমাকে দেখে তোমার নামে ডাকে, তোমার ভাইকে দেখে তোমার ভাইয়ের নামে ডাকে, অথচ চিন্তা করে দেখো দুজনের বাবা মা কিন্তু একই, তাই না? তাহলে দুইজনের বাবা মা থেকে সেম জিন যদি আসতো, তোমরা ক্লোন হয়ে যাইতা, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু পার্থক্য আসছে না? এই জন্য তোমার ভাই একরকম হয়েছে, তুমি আর একরকম হয়েছো। তো দুইজনের মধ্যে যে পার্থক্য, এই পার্থক্যটাকেই বলা হয় বৈচিত্র্য। বুঝছো? চিত্রটা ভিন্ন, দিস ইজ কল বৈচিত্র্য। আবার দেখো, দুটো ভালুকের কথা, আফ্রিকান ভালুকের কথা বলো বা ইন্ডিয়ান এদিকার ভালুকের কথা বলো, সাথে মেরু অঞ্চলের ভালুকের কথা বলো, ওর কালার কিন্তু হোয়াইট আর এর কালার হচ্ছে ব্ল্যাক। তাহলে দেখো কালার কিন্তু আলাদা হয়ে গেছে, হয়েছে না? সো আলাদা আলাদা জায়গায়, আলাদা আলাদা বসত এলাকায় আছে বলে টিকে থাকার জন্য তাদের কিন্তু চেঞ্জ আছে, রাইট? সো এইটাকে বলা হচ্ছে একটা বৈচিত্র্য। সো এখন আমরা দেখব জীববৈচিত্র্য কি জিনিস। জীববৈচিত্র্য হচ্ছে কোনো একটা জায়গায় তাদের প্রাচুর্য অনেক পরিমাণে থাকতেছে এবং তারা ভিন্ন। কি সেটা ভিন্ন? অন্য জায়গা থেকে তারা ভিন্ন হতে পারে, নিজেদের মধ্য থেকে তারা ভিন্ন ভিন্ন হইতে পারে, তাই না? ঠিক কিনা? সো দ্যাট ইজ কল্ড জীববৈচিত্র্য, প্রাচুর্য এবং ভিন্নতা। জীববৈচিত্র্য তিন ধরনের আছে, এখানে দেওয়া আছে দেখো। স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য বা জেনেটিক্যাল ডাইভার্সিটি, বাস্তুতান্ত্রিক বৈশিষ্ট্য বা ইকোসিস্টেম ডাইভার্সিটি। ব্যাপারটা কি আমি তোমাদের বোঝাই। প্রজাতিগত বৈচিত্র্য, দেখো মানুষ একটা প্রজাতি, বাঘ একটা প্রজাতি, হরিণ আর একটা প্রজাতি। আমরা কি আলাদা আলাদা, ভিন্ন না? এই যে পার্থক্যটা, চিত্রটা যে আলাদা আলাদা, আমাদের দেখতে আমরা আলাদা আলাদা, স্বভাব আমাদের আলাদা আলাদা, দ্যাট ইজ কল বৈচিত্র্য। তাহলে তিনটা প্রজাতির কথা বললাম, এই তিনটা প্রজাতির মধ্যে যে পার্থক্যটা, দ্যাট ইজ কল্ড প্রজাতিগত বৈচিত্র্য। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসি আমরা বংশগতীয় বৈচিত্র্য। ওই যে কিছুক্ষণ আগে আমি বলছিলাম, একই বাপ মা, তোমরা দুজন একই বংশ ডিজার্ভ করো, একই বংশ থেকে আসছো, কিন্তু তোমরা আলাদা। চেহারা, সুরত, ভয়েস, হাইট, গায়ের টোন, স্কিন টোন, এভরিথিং আলাদা। দ্যাট ইজ কল্ড বংশগতীয় বৈচিত্র্য। ক্লিয়ার? শেষেরটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। কিছুক্ষণ আগে আমি মেরু ভালুক এবং হচ্ছে ব্ল্যাক কালারের ভালুকের কথা বললাম না? এই যে দুইটার মধ্যে পার্থক্য দেখতেছে, দুইটা আলাদা আলাদা জায়গায় কিন্তু বসত করতেছে, আলাদা আলাদা এলাকায় বাস করতেছে। তো আলাদা আলাদা এলাকায় যখন বাস করে, একই প্রজাতিতে যখন আলাদা আলাদা বৈচিত্র্য দেখা যায়, দ্যাট ইজ কল্ড বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তু মানে হচ্ছে বসত, আলাদা এলাকায় তারা বসত করে, কিন্তু বৈচিত্র্য আছে। ওকে? তো প্রশ্ন হলো ভাইয়া, এটা কিন্তু আমরা কিছুক্ষণ আগেই বলেছি। কি করেছি? এটা কিছুক্ষণ আগে আমরা বলেছি, সেটা হলো বংশগতীয় বৈচিত্র্য কি জিনিস। তোমার জিন এবং তোমার আপন ভাইয়ের জিনের মধ্যে সামান্য পার্থক্য আছে। তাহলে বলো তো, বংশগতীয় বৈচিত্র্য কেন আলাদা হয়? জিন আলাদা হওয়ার কারণে, তাই না? জিন সংগঠনের সামান্য পার্থক্যের জন্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের ক্ষেত্রে একটু চিন্তা করো, সেটা হলো ভৌত উপাদান যদি আলাদা হয়, রাসায়নিক উপাদান যদি আলাদা হয়, জৈবিক উপাদান যদি আলাদা হয়। বুঝছো? তুমি একবার চিন্তা করো তো, যদি প্রচণ্ড গরম হয়, তাহলে ওই এলাকার প্রাণীদের স্কিনের উপরে কি ভারী লোম থাকবে? থাকবে না, যেমন মরুভূমির প্রাণীরা। আবার তুমি মেরু অঞ্চলের কথা চিন্তা করো তো, ভালুকের কথা চিন্তা করো, প্রচণ্ড ঠান্ডা, এই জন্য তাদের পুরু লোম আছে, ঠিক কিনা? সো দেখছো, ভৌত উপাদানের পার্থক্যের কারণে, ভৌত উপাদানের মধ্যে কিন্তু তাপমাত্রা পড়ে, আমরা আগে শিখিয়েছি এই চ্যাপ্টারে। তাহলে তাদের মধ্যে কিন্তু কি আসলো? পরিবর্তন আসলো। একবার চিন্তা করো যে ভালুকগুলোর কালার হচ্ছে কালো, মেরু অঞ্চলের ভালুকগুলোর কালার হচ্ছে কালো। এখন শিকারী যারা, মানুষ যারা, শিকারী যারা, তারা যদি ওই এলাকায় যায় ভাল্লুক ধরতে, বরফ সাদা কালো ভাল্লুক, সহজেই দেখতে পাবে না ভাল্লুকগুলোকে, তাহলে তো শেষ করে ফেলবে। এবার চিন্তা করো তো, শিকারীরা গেছে, গিয়ে দেখে বরফ আর ভালুকের কালার সেম, খুঁজে পাওয়া যাইতেছে না, ভালুক টিকে থাকবে কিনা? ইজিলি টিকে থাকবে। তাহলে প্রত্যেকটা চেঞ্জেরও কারণ আছে, চেঞ্জ হওয়ার জন্য তারা কিছু এক্সট্রা সুবিধা পায়, রাইট? ওকে, তো আসো আরো ডিটেল কথা এইটাতে আছে, এটার পরেরটাতে আছে। দেখো,
বাস্তুতন্ত্রের স্থিতিশীলতা রক্ষায় জীববৈচিত্র্যের প্রভাব। এর মানে বুঝছো? এর মানে হচ্ছে যে ধরা যাক সুন্দরবন একটা বাস্তুতন্ত্র তৈরি করেছে, এখানের উদ্ভিদ প্রাণী পরস্পরের সাথে সম্পর্কযুক্ত, নিজেদের মধ্যে রিলেশন আছে। হঠাৎ করে হরিণ যদি কমে যায় তাহলে বাঘ কি খাবে? খাওয়ার আর কিছু থাকবে না, বাঘের পরিমাণ কমে যাওয়া শুরু করবে, ঠিক কি না? গাছ যদি মইরা যায় তাহলে হরিণ বাঁচবে? বাঁচবে না। তাহলে গাছের জন্য হরিণের সংখ্যা নিয়ন্ত্রিত হচ্ছে, আবার হরিণের সংখ্যার কারণে বাঘের সংখ্যা নিয়ন্ত্রিত হচ্ছে, ঠিক কি না? খাদ্যের তো প্রাচুর্য থাকতে হবে। তার মানে বোঝাইলো যে যে কোনো একটা উপাদান যদি মিসিং হয়ে যায় তাহলে পুরো বাস্তুতন্ত্রে একটা ব্যাপক চেঞ্জ চলে আসবে, এটা বিপজ্জনক, ঠিক আছে? এটা স্টেবিলিটির জন্য বিপজ্জনক। যেমন যুক্তরাষ্ট্রের চেসাপিক উপকূল বলে একটা জায়গা আছে, সেখানে ছিল অসংখ্য ঝিনুক। ঝিনুক কি করতো জানো? ওরা 3 দিনে, যে পরিমাণ ঝিনুক ছিল ওই উপকূলে, 3 দিনে পুরো এলাকার পানিকে বিশুদ্ধ করে ফেলতো। তো একটা কথা বলছে দেখো, 99% ঝিনুক বিলুপ্ত হয়ে গেছে। এখন তুমি বলো তো ওই উপকূলের পানিগুলোকে তারা আর ক্লিন করতে পারবে 3 দিনের মধ্যে? পারবে না, এত কমে গেছে যে ওদের পক্ষে পুরো উপকূল ক্লিন করা পসিবল না। তাহলে ওই ওই উপকূলের পানিগুলো কি ময়লাযুক্ত, তারপর হচ্ছে দূষিত হয়ে যাবে না? যাওয়ার কারণে দেখো বাকি যে 1% ঝিনুক আছে ওরাও মারা যাবে, ওদের উপর তো প্রেশার পড়বে কি না? ওদের বসত এলাকাটা ঠিকঠাক আর থাকবে না, রাইট? ঠিক কি না? সো এখানে একটা দারুণ একটা শিক্ষা আছে, বুঝছো? আমি বলি তোমাদের, ধরা যাক এই বয়সটাতে তোমাদের এনার্জি আছে, তোমরা প্রচুর পরিমাণ পরিশ্রম করতে পারো, তোমাদের ব্রেইন এখন পর্যন্ত ফাঁকা এবং ইউজেবল আছে, ফাস্ট আছে। এই সময় যদি পড়ালেখা না করো, ট্রাস্ট মি, এই অবস্থা হবে। যখন পড়ালেখা করে বুঝতে পারবা যে পড়ালেখা করে জীবনে চেঞ্জ আনা যায়, তখন আর চেঞ্জ আনতে পারবো না। যা করতে হবে এখন থেকে করতে হবে, দীর্ঘ হ্যাবিটের মধ্যে ঢুকতে হবে। বুদ্ধিমান যারা আছে তারা ছোটবেলা থেকে শেষ পর্যন্ত অল্প অল্প করলেও রেগুলার পড়াশোনা করে, বুঝেছো? হঠাৎ করে অনেক বেশি পড়াশোনা যারা করে তারা খুব একটা ভালো করে না। আমি অসংখ্য অসংখ্য মেধাবী স্টুডেন্টকে মানে নষ্ট হয়ে যাইতে দেখছি, কিন্তু অসংখ্য পরিশ্রমীকে, মেধাবী না হওয়া সত্ত্বেও অসংখ্য পরিশ্রমীকে জীবনে ভালো করতে দেখছি। তাহলে মাথা রাখবা যে বাইবর্ন যে মেধা আছে এইটাকে যদি কেউ পরিশ্রম দিতে পারে তার কেউ ধরতে পারবে না। কিন্তু মেধাটাই শুধু আসল কথা না, পরিশ্রম করতে হবে, পড়াশোনা করতে হবে। আসো এখানে একটা কথা বলছে, একটা পূর্ণবয়স্ক ব্যাঙ তার ওয়েট যতটুকু সেই পরিমাণ পোকা সে খাইতে পারে। দেখছো, ওজনের সমপরিমাণ পোকামাকড় খেয়ে ফেলতে পারে একদিনে। ব্যাঙের ওজন ধরা যাক 1 কেজি ওজনের ব্যাঙ, বড় সড়ো একটা ব্যাঙ, দিনে সে কতগুলো পোকা খাইতে পারবে? 1 কেজি পোকা খাইতে পারবে। বুঝতে পেরেছ? তো এখন তুমি আমারে বলো তো, সেটা হলো তুমি যদি জমিতে কীটনাশক ব্যবহার করো, ব্যাঙ ধ্বংস হয়ে যাবে। জমিতে কীটনাশক দিলে ব্যাঙ বাঁচবে? বাঁচবে না। ব্যাঙ যদি না বাঁচে, এখন যেগুলোর নাম হচ্ছে পোকামাকড়, পোকামাকড় কিন্তু হাজারে হাজারে বাচ্চা পয়দা করে, লাখে লাখে বাচ্চা পয়দা করে। তাহলে তাদের পরিমাণ বাড়বে, তারা ফসলের ক্ষতি করবে, ঠিক কিনা? এবার তুমি ফসলের ক্ষতি ঠেকাতে আবার কীটনাশক প্রয়োগ করলা, ঠিক কিনা? তাহলে এই কীটনাশকের কারণে তোমার ফসলের ক্ষতি হবে, তোমার ক্ষতি হবে, আশপাশের পরিবেশের ক্ষতি হবে। আলটিমেটলি দেখো একই জিনিস ঘুরে ফিরে আসতেছে। তার মানে একবার যদি তুমি একটা খারাপ ট্র্যাপের মধ্যে ঢুকে পড়ো, সেখান থেকে বাইরে হইতে পারবে না। সো লুক এট দিস, ব্যাঙ যেহেতু পোকামাকড় খেয়ে ফেলতেছে, সো ব্যাঙের নিয়ন্ত্রণ কিন্তু কোনো সাপ এসে ব্যাঙ খাবে। ওকে, তাহলে কীটনাশক মেরে যারা যারা হচ্ছে বেশি বেশি কীটনাশক দিয়ে জমিতে চাষাবাদ করতেছে, আলটিমেটলি লং টার্মে তাদের লস হয়ে যায়। সো এখানে আরেকটা কথা আছে, দেখো, পাখিদের প্রধান খাদ্য হচ্ছে কীট পতঙ্গ। এখন তুমি যদি কীটনাশক দিয়ে কীট পতঙ্গ মারো, ব্যাঙ তো ধ্বংস করছো তুমি, এবার কীটনাশক দিয়ে তুমি কীট পতঙ্গ মারতেছো, পাখি এসে তো কীট পতঙ্গ খাবে কিনা? এখন ওইটা তো বিষাক্ত, পাখি মারা যাবে কিনা? পাখি যদি মারা যায়, ফিউচারে তোমার কীট পতঙ্গ তো আবার জন্ম নিবে, তখন কিভাবে তুমি ঠেকাবা? তাই না? তাহলে পাখিকে মারতেছো তুমি, ব্যাঙকে মারতেছো তুমি, শুধুমাত্র কি কারণে? ফসল ভালো করার কারণে। কিন্তু আলটিমেটলি লং টার্মে তোমার কি হয়ে গেল? সমস্যা হয়ে গেল। আবার এখানে একটা কথা আছে, দেখো, পেঁচা, ঈগল, চিল, বাজ পাখি, এদেরকে আমরা শিকারী পাখি বলি, এটা আমরা জানি। এরা ইঁদুর খেয়ে ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে, ইঁদুর ফসলের ক্ষতি করে। একটা জিনিস দেখে, একটা ইঁদুরকে তুমি যদি বাড়িতে থাকতে দাও, পর্যাপ্ত যদি খাবার খায়, বছরে তারা 880টা পর্যন্ত বাচ্চা দিতে পারে।
একটা ইঁদুর 880টা বাচ্চা দিতে পারে বছরে, যদি তুমি তাদেরকে পর্যাপ্ত খাবার দাও, পরিবেশ দাও এবং আঘাত না করো, না মারো। কিন্তু তুমি জানো, তুমি যদি একটা পেঁচাকে থাকতে দাও তোমার পরিবেশে, পেঁচা পাখি, পেঁচাকে যদি তুমি থাকতে দাও, তাহলে একটা পেঁচা, খেয়াল করে দেখো, দিনে কমপক্ষে 3টা ইঁদুর খেয়ে হজম করতে পারে। তাহলে বছরে সে কয়টা ইঁদুর খাইতে পারবে? 900 তো অবশ্যই, 1080টার মতো, 1100 ইঁদুর সে খাইতেছে। সো আলটিমেটলি ইঁদুরের সংখ্যাটা কি পেঁচা নিয়ন্ত্রণ করতেছে কিনা? সব ইঁদুর তো সে খাইতে পারবে না, একদিন 2টা খাবে, একদিন 1টা খাবে, কিছু ইঁদুর লুকায় থাকবে। সো ইঁদুরও বিলুপ্ত হচ্ছে না, কিন্তু নিয়ন্ত্রিত হচ্ছে সংখ্যা। তাহলে পেঁচাকে মারতে দেওয়া যাবে না। পেঁচা কিন্তু কীটনাশক প্রয়োগ করলে কিন্তু পেঁচাও মারা যায়, বুঝছো? ডিডিটি বলে একটা, ইন্টারমিডিয়েটে উঠে দেখবা, ডিডিটি বলে একটা কেমিক্যাল আছে যেটা দ্বারা অ্যাকচুয়ালি এটা কি ইনসেকটিসাইড বা কিছু একটা, আগাছানাশক সম্ভবত। এটা দেওয়া হয়েছিল জমিতে। ইউএসএতে চিল ছিল, চিল, শিকারি পাখি, চিল, চিল প্রায় বিলুপ্ত হয়ে যেতে ধরছিল। তো তুমি জানো না তুমি জমিতে আজকে কি করতেছো, আর তুমি পরিবেশের কি ক্ষতি করতেছো। সো আমরা কি দেখলাম? ব্যাঙ মারলে পোকামাকড় বাড়বে, পোকামাকড় বাড়লে আরো তুমি দিবা কি কীটনাশক দিবা, আর কীটনাশক দিলে তোমার পাখিও মারা যাবে। সেই পাখি তোমার ইঁদুর খাইতো, পাখি তোমার কীট পতঙ্গ খাইতো, সেগুলো সংখ্যা পাখি মরে যাওয়ার কারণে আবার বাড়বে। আলটিমেটলি তোমার ইকোসিস্টেম ক্ষতিগ্রস্ত হবে। ইঁদুরকে স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে দিলে 880টা সে বাচ্চা পয়দা করতে পারে, কিন্তু পেঁচাকে তুমি যদি পরিবেশে থাকতে দাও, সে তোমার ইঁদুরের সংখ্যাটা নিয়ন্ত্রণ করবে, ঠিক কিনা? সো কোনোভাবেই আমাদের, যেমন এই যে দেখো শকুন, চিল, কাক আছে, এরা আমরা তো ময়লা ফেলি না ডেইলি, ময়লাগুলোকে খেয়ে খেয়ে ওগুলোকে আবার ডাইজেস্ট করে পরিবেশকে ফিরিয়ে দেয়, উর্বর, ওদের মল উর্বর জমির জন্য। বুঝতে পারছো? তারা হচ্ছে প্রকৃতির স্ক্যাভেঞ্জার, ঝাড়ুদার। বুঝতে পেরেছো? তো কোনোটার উপর ক্ষতি হতে দেওয়া যাবে না, তাহলে পুরো ইকোসিস্টেম ভেঙে পড়ার পসিবিলিটি আছে। সো এজন্যই আমাদের জীববৈচিত্র্যের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে হবে। সো এবার চলে আসো, হরিণ এবং বাঘ কোন বৈচিত্র্যের অন্তর্ভুক্ত? দেখো এখানে কিন্তু হরিণ একটা প্রজাতি, বাঘ কিন্তু আরেকটা প্রজাতি। তাহলে এখানে কি বলেছে বলতো? স্পেসিস ডাইভার্সিটি বা প্রজাতিগত বৈচিত্র্যের কথা বলেছে। ইউরোপ ও এশীয় ভাল্লুক, ওকে, কালো, তাদের কালার হচ্ছে, লোমের কালার কালো। মেরু ভাল্লুক যেটা, এদের পশম সাদা, কালো সাদা। কোন ধরনের জীববৈচিত্র্য? খেয়াল করছো, ইউরোপ এবং এশিয়া, এটার কথা কিন্তু গুরুত্বপূর্ণ, নট এইটা আর এইটা। তাহলে এটা একটা হচ্ছে বসত বাড়ি, তাদের বসবাসের এলাকা, আর মেরু অঞ্চল আর একটা বসতের এলাকা। তাহলে বলতো বসত মানে কি, বাস্তু না? তাহলে এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের কথা বলেছে। ইন্টারেস্টিং কোশ্চেন, ম্যাথ দিয়েছে। একটি ব্যাঙের ওজন 200 গ্রাম। ব্যাঙের ওজন সারাদিনে এটি কি পরিমাণ পোকামাকড় খেতে পারবে? আমরা বলেছিলাম ব্যাঙ তার ওজনের সমপরিমাণ পোকামাকড় খাইতে পারে। 1 কেজি ব্যাঙের কথা বলেছিলাম, সে 1 কেজি পোকামাকড় খাইতে পারে। তাহলে এবার বলো তো 200 গ্রাম যদি হয়, কতটুকু সে খাবে, খাইতে পারবে কতটুকু? 200 গ্রাম। প্রতিদিন যে খাবার আসবে প্লেটের মধ্যে তা না, মাঝে মাঝে খাবার বেশিও খেয়ে ফেলতে পারে, কমও খেয়ে ফেলতে পারে। সো এই ছিল আমাদের বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য এবং প্রজাতিগত জিনগত বৈচিত্র্য। এবার আমরা পরের টপিকে চলে যাব।